পাতাগুলো হঠাৎ করেই কুঁচকে যাচ্ছে, গাছগুলো কেমন যেন হলুদ হয়ে পড়ছে। যদি এমনটা হয় তাহলে বুঝে নিতে হবে যে ফসলটা একটা মারাত্মক আক্রমণের শিকার হয়েছে। আর এই হামলাকারীরা কিন্তু কোনো সাধারণ পোকা নয়। এরা ঠিক যেন ডাক্তারের সিরিঞ্জের মতো গাছের শিরায় হুল ফুটিয়ে তার সব জীবন রস, মানে গাছের রক্তটাই শুষে নেয়। শুধু তাই নয়, এরা লিফ কার্ল বা মোজাইকের মতো ভয়ঙ্কর সব ভাইরাসও ছড়িয়ে দেয়, যার কিন্তু কোনো চিকিৎসা নেই। তো চলুন আজ পরিচিত হওয়া যাক সেই প্রধান শত্রুদের সাথে যাদের বিরুদ্ধে আমাদের কৃষকদের দিন রাত লড়তে হয়। এই তালিকায় আছে সাদামাছি, থ্রিপস, জ্যাসিড, জাপ পোকা, মিলিবাগ আর বাদামি গাছফড়িং। আমরা এক এক করে এদের সবাইকে চিনব। আজকের এই আলোচনায় আমরা এমন একটা সম্পূর্ণ সমাধান বা বলা যেতে পারে একটা যুদ্ধ পরিকল্পনা নিয়ে কথা বলবো, যেটা এই সমস্ত পোকাদের ঠিকঠাকভাবে চিনে নিয়ে একেবারে গোড়া থেকে নির্মূল করার পথ দেখাবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখুন, যে কোনো যুদ্ধে জেতার প্রথম শর্তই হলো শত্রুকে ভালোভাবে চেনা। যদি আমরা এটাই না জানি যে কোন পোকাটা ঠিক কেমন দেখতে বা কিভাবে ক্ষতি করে, তাহলে তো তার জন্য সঠিক কীটনাশক বেছে নেওয়া এক কথায় অসম্ভব। তো প্রথমে আসা যাক রস শোষক পোকাদের রানী, অর্থাৎ সাদামাছি বা হোয়াইট ফ্লাইয়ের কথায়। এরা পাতার নিচে লক্ষ লক্ষ সংখ্যায় লুকিয়ে থাকে। এদের চেনার সবচেয়ে সহজ উপায় হলো গাছটা একটু নাড়া দিলেই দেখবেন যেন এক ঝাঁক সাদা মেঘ উড়ে গেল। আর এরা শুধু গাছের রস শুষে থামে না, তার সাথে মারাত্মক পাতা কোঁকড়ানো ভাইরাসও ছড়িয়ে দিয়ে যায়। আমাদের দ্বিতীয় শত্রু হলো থ্রিপস। এই পোকা এতটাই ছোট যে খালি চোখে এদের দেখা প্রায় অসম্ভব। এরা পাতাটাকে আছড়ে তার রস খায়, যার ফলে পাতাটা ওপরের দিকে মুড়ে গিয়ে ঠিক যেন একটা নৌকার মতো হয়ে যায়। বিশেষ করে লঙ্কা আর পেঁয়াজ চাষে এদের আক্রমণ কিন্তু সাংঘাতিক। এরপর আসছে জ্যাসিড, বা যাকে আমরা শ্যামা পোকা বলি। এদের চেনার একটা দারুণ সহজ উপায় আছে, সেটা হলো এদের হাঁটার ভঙ্গি। এরা পাতার নিচে সবসময় আড়াআড়ি ভাবে বা সাইডওয়েজ হাঁটে। এদের আক্রমণে পাতার ধারগুলো হলুদ হয়ে নিচের দিকে মুড়ে যায়, যেটাকে হপার বার্ন বলা হয়। এবার একটা খুব জরুরি বিষয় খেয়াল করতে হবে, পাতাটা ঠিক কোন দিকে বেঁকে যাচ্ছে। যদি থ্রিপসের আক্রমণ হয় তাহলে পাতা ওপরের দিকে মুড়ে নৌকার মতো হবে, আর যদি জ্যাসিডের আক্রমণ হয় তাহলে পাতাটা নিচের দিকে বেঁকে যাবে। এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু আপনাকে বলে দেবে যে আসল শত্রুকে, আর সেই বুঝে আপনাকে সঠিক অস্ত্রটা বেছে নিতে হবে। শত্রুদের তো চেনা হলো, এবার তাহলে সময় এদের নিয়ন্ত্রণের জন্য একটা আধুনিক আর কৌশলগত পদ্ধতি জেনে নেওয়ার। আমরা পুরো ব্যাপারটাকে দুটো ভাগে ভাগ করে নেব। আমাদের রণক কৌশলটা দুটো ধাপে কাজ করবে। প্রথম ধাপ হলো প্রতিরোধ, মানে আগে থেকেই সতর্ক থাকা। এর জন্য আমরা হলুদ আর নীল রঙের আঠালো ফাঁদ ব্যবহার করতে পারি, যাতে পোকার সংখ্যা শুরুতেই নিয়ন্ত্রণে থাকে। আর দ্বিতীয় ধাপ হলো রাসায়নিক নিয়ন্ত্রণ। যখন আক্রমণ হয়ে গেছে তখন আধুনিক কীটনাশক ব্যবহার করে এদের শেষ করা। এই রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য আমাদের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র হলো সিস্টেমিক কীটনাশক। এর কাজ করার পদ্ধতিটা সত্যিই অসাধারণ। যখন এটা স্প্রে করা হয় তখন এই ওষুধটা গাছের ভেতরে ঢুকে যায় আর তার রসের সাথে একদম মিশে যায়, ফলে পুরো গাছটাই পোকার জন্য বিষাক্ত হয়ে ওঠে। এরপর যখনই কোনো পোকা সেই গাছের রস খায়, সে আসলে বিষ খাচ্ছে এবং মারা যাচ্ছে। চলুন এবার আমাদের আধুনিক অস্ত্রাগারের দিকে নজর দেয়া যাক, মানে সেই সব রাসায়নিক যা আমাদের এই যুদ্ধ পরিকল্পনার একেবারে মূল ভিত্তি। এখানে কয়েকটা সবচেয়ে কার্যকর আধুনিক কীটনাশকের তালিকা দেয়া হলো। যেমন যদি আক্রমণ সবে শুরু হয় তাহলে অ্যাসিটামিপ্রিড ব্যবহার করতে পারেন। সাদামাছির আক্রমণ যদি খুব বেড়ে যায় তখন ডায়াফ্যান্থিউরন দারুণ কাজ করে। আবার কিছু পোকা খুব একগুঁয়ে হয়, তাদের জন্য রয়েছে ফ্লোনিকামিড। আর ধানের বাদামি গাছফড়িং দমনে ডাইনোট্যাফিউরানের কোনো জবাব নেই। তবে হ্যাঁ, সঠিক মাত্রায় ব্যবহার করাটা কিন্তু খুব জরুরি। ফ্লোনিকামিডের কাজ করার ধরনটা কিন্তু একটু অন্য রকম এবং খুবই কার্যকর। এটা পোকাকে সঙ্গে সঙ্গে মারে না, বরং তাদের নার্ভাস সিস্টেমকে অকেজো করে দেয়, মানে প্যারালাইজড করে দেয়। একবার ভাবুন, স্প্রে করার মাত্র আধ ঘন্টার মধ্যে পোকারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আর তারপর কয়েকদিন ধরে না খেতে পেয়ে অনাহারে মারা যায়। এতে ফসলটা কিন্তু অনেক দিন ধরে সুরক্ষিত থাকে। কিন্তু এমনও তো পোকা আছে যার শরীরে একটা প্রাকৃতিক বর্ম বা আর্মার লাগানো, মানে মিলিবাগ। এর সারা গায়ে তো মোমের মতো একটা আস্তরণ থাকে, তাহলে একে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? মিলিবাগের ওই সাদা মোমের মতো বর্মটাকে ভেদ করার জন্য একটা বিশেষ ফর্মুলা লাগবে। এর জন্য প্রোফেনোফস আর সাইপারমেথ্রিনের মতো কীটনাশকের মিশ্রণের সাথে একটা ভালো মানের স্টিকার বা খুব সহজলভ্য জিনিস শ্যাম্পু মেশাতে হবে।
এই শ্যাম্পু বা স্টিকারটা ওই মোমের স্তরটাকে গলিয়ে দেয়। আর যেই না বর্ম গলে গেল, কীটনাশক শটান পোকার শরীরে ঢুকে গিয়ে তাকে মেরে ফেলে। দেখুন, এই কীটনাশকগুলো কিন্তু বেশ দামি, তাই এগুলোর পুরো কার্যকারিতা নিশ্চিত করতে আর এই যুদ্ধে জিততে কয়েকটা এক্সপার্ট টিপস মেনে চলাটা খুব দরকারি। স্প্রে করার পুরো ফলটা পেতে হলে এই টিপসগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন, থ্রিপসের জন্য স্প্রেতে স্টিকার মেশালে ওষুধটা ওই মোড়ানো পাতার ভেতরেও পৌঁছে যায়। স্প্রেটা সবসময় হয় খুব সকালে, নয়তো বিকেলে করতে হবে, কারণ কড়া রোদে ওষুধ বাষ্প হয়ে উড়ে যায়। আর সন্ধ্যায় গাছের পাতা সেটা ভালোভাবে শুষে নিতে পারে। আর সবচেয়ে জরুরি হলো ওষুধ সবসময় ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা। একই কীটনাশক বারবার দিলে পোকারা সেটার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে। আমাদের একটা কথা সব সময় মনে রাখতে হবে, আমাদের আসল লক্ষ্য কিন্তু শুধু পোকা মারা নয়। আসল উদ্দেশ্য হলো ওই যে নিরাময়হীন ভাইরাসগুলো, সেগুলোকে ছড়ানো থেকে আটকানো। কারণ ওই ভাইরাস একবার ধরলে পুরো ফসলটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে চলুন এই পুরো যুদ্ধ পরিকল্পনার যে মূল বার্তা সেটা আরো একবার ঝালিয়ে নেওয়া যাক। সাফল্যের সূত্রটা আসলে খুবই সহজ। পোকাকে সঠিকভাবে চেনা, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া, আর সঠিক আধুনিক রাসায়নিকটা ব্যবহার করা। এই তিনটে জিনিস যদি ঠিকঠাক মেলানো যায়, তাহলে একটা সুরক্ষিত ফসল নিশ্চিত। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, পোকারা কিন্তু খুব চালাক। ওরা সবসময় নিজেদের বদলাতে থাকে, কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে। প্রশ্নটা হলো, পোকারা যখন নিজেদেরকে মানিয়ে নেবে, তখন সেই পরিবর্তনের জন্য আমাদের কৌশল কি প্রস্তুত থাকবে?